আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের সকলকেই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো থেকো, নতুন বছর তোমাদের অনেক ভালো কাটুক এই কামনা করব। তোমরা সবাই খুব ভালো থাকো, এটাই দোয়া করব। আর আর তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা ভালো করে পড়াশোনা করো, আর আমরা যে ভিডিওগুলো তোমাদেরকে সেন্ড করছি সেগুলো তোমরা দেখো, বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে টিচারদের সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? তো দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এক্সোজেনেটিক প্রসেস অ্যান্ড রেজাল্টেন্ট গ্ল্যান্ড ফলস। তো এই চ্যাপ্টারটা আমাদের সবগুলো আলোচনা হয়ে গেছে, আমি নতুন করে কিছু বলছি না, মানে এই চ্যাপ্টারটা তোমাদেরকে নতুন করে পড়ানোর কিছু নেই, সবই তোমরা জানো। তো এই চ্যাপ্টারের যে ছোট ছোট কোশ্চেন তোমাদের হবে, শর্ট কোশ্চেন যেগুলো, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, বহির্জাত প্রক্রিয়া এটা কি? তো বহির্জাত প্রক্রিয়া কি সেটা আমরা জানি সকলেই, যে পৃথিবী যখন সৃষ্টি হয় তারপরে পৃথিবীর অন্তর্জাত বিভিন্ন প্রক্রিয়ার ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, এবং সেই ভূমিরূপগুলো বহির্জাত প্রক্রিয়ার দ্বারা পরিবর্তিত হয়, তাই তো? আর সেই বহির্জাত প্রক্রিয়া কোনগুলো? সেগুলো হচ্ছে এই যে সূর্যতাপ, বৃষ্টিপাত, তুষারপাত, নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, তারপর সমুদ্র তরঙ্গ, এইগুলো, তাই তো? আর এইগুলো দ্বারা নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, এইগুলো দ্বারা মানে এদের ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজ, বহন কাজ, এইসবের দ্বারা কি কি ভূমিরূপ সৃষ্টি করে, কিভাবে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, এবং মানে এছাড়াও আর কোন কোন প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়, এগুলো সবই আমরা খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করেছি যখন এই চ্যাপ্টারটা আমরা প্রথম বলেছি তখন। তো আজকে আমরা শুধুমাত্র নদী দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ এবং নদী দ্বারা কি কি সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো, সেগুলোই আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, এখান থেকে প্রচুর তোমাদের শর্ট কোশ্চেন হবে, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। ছোট ছোট শর্ট কোশ্চেন তোমাদেরকে খুঁটিয়ে পুরো বইটা ভালো করে পড়তে হবে। তো দেখো, আমি বোর্ডে তোমাদের কিছু কোশ্চেন লিখে দিয়েছি, এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা ভালো করে পড়বে। এছাড়াও আরও বেশ কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে যেগুলো আমি আলোচনা করব। তো তাহলে শুরু করি আমরা। দেখো, প্রথমেই আমি লিখেছি, দেখো, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় কোথায়? তো এটা তোমরা সবাই জানো যে মিসিসিপি, মিসৌরি নদী মোহনায় পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়। আমরা এটাও জানি যে বদ্বীপ 3 ধরনের হয়, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ হয়, ধনুক আকৃতির বদ্বীপ হয়, তাই? আর একটা হয়, সেটা হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ। পাখির পায়ের মতো বদ্বীপ, ধনুক আকৃতির বদ্বীপ, আর একটা হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ, তাই তো? তো তার মধ্যে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখতে পাওয়া যায় মিসিসিপি, মিসৌরি নদীর মোহনায়। তারপর দেখো, নেক্সট কোয়েশ্চেন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কত বাড়ে? তো তার বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যায়, এটা প্রথম বলেন ডাব্লিউ হপকিন্স। এটাকে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, ষষ্ঠ ঘাতের সূত্রটা তোমরা ভালো করে পড়বে। ষষ্ঠ ঘাতের সূত্রে এটাই বলা হয়েছে যে নদীর গতিবেগ যদি দ্বিগুণ বেড়ে যায় তাহলে তার বহন ক্ষমতাও 64 গুণ বেড়ে যায়, ঠিক আছে? তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? তো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে ইলহা দা মারাজো, তাই তো? ইলহা দা মারাজো হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। তারপর দেখো, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? এটা আমরা সবাই জানি, এটা কমন কোশ্চেন। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। তারপর দেখো, কিউমেক কি? কিউমেক হলো নদীর জলপ্রবাহ মাপার একটা একক। একই রকম হবে, কিউসেক আর কিউমেক, এই দুটোই হচ্ছে নদীর জলপ্রবাহ মাপার একক, তাই তো? কিউসেক আর কিউমেক এই দুটোই হচ্ছে নদীর জলপ্রবাহ মাপার একক। কিউসেক হচ্ছে পার সেকেন্ডে যত কিউবিক ফুট জল প্রবাহিত হয় সেটা, আর কিউমেক হচ্ছে পার সেকেন্ডে কিউবিক মিটার জল প্রবাহিত হয়। তার মানে কিউসেক মানে বলতে পারি, কিউসেক হচ্ছে কিউবিক ফুট পার সেকেন্ড, আর কিউমেক হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড। কিউসেক হচ্ছে কিউবিক ফুট পার সেকেন্ড আর কিউমেক হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড, ঠিক আছে?
কিউসেকটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে নদী জলপ্রবাহ মাপার একক, আর কিউমেকটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে জলের প্রবাহ মাত্রা মাপার একক। নেক্সট কোয়েশ্চেন দেখো, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? এটা আমরা সবাই জানি, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন, তাই তো? কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন আমরা শুনেছি নাম। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা, এটাও আমরা সবাই জানি, অ্যামাজন নদী অববাহিকা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। নেক্সট কোয়েশ্চেন দেখো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে সাল্টো অ্যাঞ্জেল, তাই তো? নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রথম পর্যায়ের ভূমিরূপ, মানে পৃথিবীর সৃষ্টির পরে প্রথম পর্যায়ে কোন ভূমিরূপগুলি সৃষ্টি হয়? সেগুলো হচ্ছে মহাদেশ, মহাসাগর, এগুলো হচ্ছে প্রথম পর্যায়ের ভূমিরূপ। তারপর দেখো দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ। দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ হচ্ছে পাহাড়, পর্বত, মালভূমি, এগুলো। তারপরে নেক্সট আসছে তৃতীয় পর্যায়ের ভূমিরূপ। তৃতীয় পর্যায়ের ভূমিরূপ কোনগুলো? যেগুলো হচ্ছে এই যে পাহাড়, পর্বত, এগুলো যখন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ এসব দ্বারা ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজের মাধ্যমে নতুন ভূমিরূপ সৃষ্টি করছে, সেগুলো হচ্ছে তৃতীয় পর্যায়ের ভূমিরূপ। ঠিক আছে? যেমন ড্রেকান্টার, তারপর এই যে হিমবাহ দ্বারা সৃষ্টি হচ্ছে যে ঝুলন্ত পতাকা, এইসবগুলো আমরা বলতে পারি। নেক্সট কোয়েশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা। তো পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা হচ্ছে মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল। মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল বলতে এই দিকে দেখো রয়েছে পামির গ্রন্থি, আর এদিকে রয়েছে আর্মেনীয় গ্রন্থি। তো এই দুই গ্রন্থি থেকে যে পর্বতমালাগুলো বেরিয়ে গেছে চারিদিকে, এলব্রুজ, জাগ্রোস, পন্টিং, টরাস, তারপর হিমালয়, কারাকোরাম, তো এইটাকেই বলা হচ্ছে মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, পৃথিবীর দীর্ঘতম নদী। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীলনদ। নীলনদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। দীর্ঘতম আর বৃহত্তম নদী অববাহিকা এই দুটো কিন্তু একসঙ্গে গুলিয়ে ফেলো না। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে অ্যামাজন, আর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি? তো পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। নেক্সট কোয়েশ্চেন দেখো, পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি। পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি হচ্ছে ওব নদীর খাঁড়ি। খাঁড়ি কোনটা তোমরা জানো, ফানেল আকৃতির যে ভূমিরূপ তৈরি হয় নদী মোহনায়, তো সেটাই হচ্ছে খাঁড়ি। মানে নদী মোহনায় যখন জোয়ারের জল দ্বারা মানে ফানেল আকৃতির একটা ভূমির সৃষ্টি হয়, ভূমিরূপের সৃষ্টি হয়, মানে যেখানে পলি জমতে বদ্বীপ সৃষ্টি হতে পারে না, সেখানে ফানেল আকৃতির ভূমি সৃষ্টি হয়, সেটাকে বলা হয় খাঁড়ি। নেক্সট কোয়েশ্চেন দেখো, পৃথিবীর দীর্ঘতম গিরিখাত কোনটি? তো পৃথিবীর দীর্ঘতম গিরিখাত হচ্ছে ইচাং গিরিখাত। ঠিক আছে? এখন আমরা দেখো নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ, সেখান থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেন তোমাদের আসতে পারে, 2 নম্বরের আসতে পারে, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এই যে ওয়ার্ডগুলো আমি বোর্ডে লিখেছি দেখতে পাচ্ছ, নদী, নদী অববাহিকা, জলবিভাজিকা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তো এগুলো নিয়ে আমি একটু বলবো। ঠিক আছে? তো দেখো প্রথমেই লিখেছি আমি নদী। তো এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে যে নদী কাকে বলে? আমরা সবাই জানি নদী কাকে বলে, তবু আমি বলছি। দেখো যে স্বাভাবিক জলধারা বা তুষার গলা জল বা বৃষ্টি জলের পুষ্ট হয়ে, মানে জলধারাটা তুষার গলা জলে পুষ্ট হতে পারে, বৃষ্টি জলে পুষ্ট হতে পারে, বা প্রস্রবণ থেকে উৎপন্ন হতে পারে। তো সেই জলধারা যখন ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়ে সাগর, হ্রদ বা অন্য জলধারার সঙ্গে মিলিত হয়, তখন সেটাকে বলা হয় নদী। যেমন গঙ্গা নদীর কথা, গঙ্গা, সিন্ধু, এগুলো হচ্ছে নদী। এরপর দেখো আমি লিখেছি যে নদী অববাহিকা। নদী অববাহিকা কাকে বলে? দেখো নদী যখন উৎস অঞ্চল থেকে সৃষ্টি হয়ে প্রবাহিত হচ্ছে, তো প্রবাহিত অঞ্চলে অনেক শাখা নদী, উপনদী এসবের সৃষ্টি হয়, তারপরে নদী গিয়ে মোহনায় মিশে। তো এই যে পুরো এলাকাটা, সেটাকে পুরোটাকেই বলা হয় নদী অববাহিকা। এটা আমি তোমাদেরকে অনেক আগে ছবি এঁকে বলেছি তোমাদেরকে। যেমন দেখো নদী এখান থেকে সৃষ্টি হচ্ছে, এখানে উপনদী এসে, ছোট ছোট উপনদী এসে মিশছে, তাই তো? এখানে মিশছে, ছোট ছোট জলধারে এসে মিশছে, নদী এখানে প্রবাহিত হচ্ছে অনেক জল নিয়ে, যখন মোহনায় এসে মিশছে তখন আবার অনেক শাখা নদীর সৃষ্টি হচ্ছে, দিয়ে মানে মোহনায় এসে মেশার পরে শাখা নদীর দ্বারা বিভক্ত হয়ে তারপর মোহনায় গিয়ে এখানে মিশছে। তো এই যে পুরো অঞ্চলটা, এই যে উপনদীর সৃষ্টি হচ্ছে, শাখা নদীর সৃষ্টি হচ্ছে, মেইন যে নদীটা, এটাকে পুরোটাকেই বলা হয় নদী অববাহিকা।
তাই তো? এটা আমি তোমাদেরকে অনেক আগেই ছবি এঁকে বলেছি, তোমরা বইয়ে টেক্সট বই ছবি দেখলে বুঝতে পারবে ভালো করে। নেক্সট দেখো রয়েছে জলবিভাজিকা। জলবিভাজিকা বলতে কি বোঝো? জলবিভাজিকা হচ্ছে যে ধরে নাও এই একটা নদী অববাহিকা রয়েছে, তারপরে এদিকে আরো একটা নদী এখানে বয়ে গেছে, কিন্তু নদী দেখো অনেক সময় কি হয়, উঁচু স্থান থেকে এই দিকটা যদি নিচু হয় এখান থেকে এদিকে এসে বইতেই পারে, কিন্তু যদি এখানে কোনো উচ্চভূমি থাকে, ধরে নাও এখানে যদি পাহাড় থাকে কোনো, তাহলে কি হবে, এই পাহাড়টা দুটো নদীকে আলাদা করে দেবে। এই নদী নিজের মতো করে এখানে প্রবাহিত হবে, আবার এই নদীটা এদিক থেকে নিজের মতো করে প্রবাহিত হবে। তো এই যে মাঝখানে যে পাহাড় বা পর্বত রয়েছে, যে পাহাড়টি বা পর্বতটি দুটি নদী অববাহিকাকে আলাদা করে দিচ্ছে, পৃথক করে দিচ্ছে, সেটাকেই বলা হচ্ছে জলবিভাজিকা। ঠিক আছে? যেমন দেখো ভারতেই রয়েছে বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, তো এগুলি হচ্ছে জলবিভাজিকা। তারপর ওই যে বললাম এশিয়া মহাদেশের যে পার্বত্য অঞ্চলটা, সেটাও হচ্ছে একটা জলবিভাজিকা, যেটা এশিয়া মহাদেশের উত্তর এবং দক্ষিণ দিকটাকে বিভক্ত করেছে, তাই তো? তারপরে দেখো রয়েছে নদী উপত্যকা। নদী উপত্যকা কি? নদী উপত্যকা হচ্ছে নদী যখন উৎস থেকে সৃষ্টি হচ্ছে এবং মোহনা পর্যন্ত বয়ে যাচ্ছে, তাই তো? উৎস থেকে সৃষ্টি হয়ে মোহনা পর্যন্ত বয়ে যাচ্ছে, তো এই যে সুদীর্ঘ একটা পথ, একটা সুদীর্ঘ খাতের ভিতর দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে, তো এটাকেই বলা হয় নদী উপত্যকা। ঠিক আছে? এরপর দেখো রয়েছে উপনদী। উপনদী কাকে বলে? যখন ভূপৃষ্ঠে কোনো একটি অঞ্চলে ঢালের উপর দিয়ে বিভিন্ন নদী প্রবাহিত হয়, এবং এই বিভিন্ন নদী প্রবাহিত হয়ে, মানে ছোট ছোট নদীগুলো যখন প্রবাহিত হয়ে একটা বড় নদীতে এসে মিশছে, এই যে নদীগুলো মানে ছোট ছোট নদীগুলো একসঙ্গে একটা বড় নদীতে এসে মিশছে, এই যে ছোট ছোট নদীগুলো, এগুলোকে বলা হয় উপনদী। ঠিক আছে? যেমন দেখো গঙ্গার উপনদী হচ্ছে যমুনা, গোমতী, গণ্ডক, কোশি, এগুলো হচ্ছে উপনদী। তারপর দেখো রয়েছে শাখা নদী। শাখা নদী কোনগুলো? শাখা নদী হচ্ছে নদী যখন বয়ে যাচ্ছে কোনো অঞ্চলের ওপর দিয়ে, একটি নদী যখন প্রবাহিত হচ্ছে, তখন মোহনার সন্নিকটে এসে, মোহনার কাছাকাছি এসে নদীগুলো পৃথক হয়ে যাচ্ছে, মানে মূল নদী থেকে বেরিয়ে গিয়ে তারপর মোহনায় গিয়ে মিশছে, তো ওই যে নদীগুলো সেটাকে বলা হচ্ছে শাখা নদী। এরপর দেখো লেখা রয়েছে যে আদর্শ নদী। আদর্শ নদী কাকে বলে? দেখো ভূমির ঢাল এবং নদীর কার্যের তারতম্য অনুসারে নদীর গতিপথকে 3 ভাগে ভাগ করা হয়, এটা আমরা জানি। যেমন উচ্চ গতি বলা হয়, মানে প্রথমে যখন পার্বত্য অঞ্চলের উপর যে নদী প্রবাহিত হয় সেটাকে বলা হয় উচ্চ গতি, তারপর সমভূমি প্রবাহে সেটা হচ্ছে মধ্যগতি, তারপর হচ্ছে বদ্বীপ প্রবাহে যখন নদী প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় নিম্ন গতি। তো যেসব নদীর এই 3টে গতি স্পষ্ট লক্ষ্য করা যায়, স্পষ্টভাবে বোঝা যায়, তো সেই নদীকেই বলা হয় আদর্শ নদী। মানে সরল ভাষায় আমরা বলতে পারি যে নদীর উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি এই 3টি প্রবাহই রয়েছে তাকেই বলা হয় আদর্শ নদী। যেমন ভারতের গঙ্গা নদী হচ্ছে একটা আদর্শ নদী। ঠিক আছে? তারপরে দেখো এখানে আমি লিখেছি প্রপাত রেখা। প্রপাত রেখা কি? দেখো ভূপৃষ্ঠের কোনো স্থানে যখন একই রেখা বরাবর ভূমির উচ্চতার পার্থক্যের কারণে পরপর অনেকগুলো জলপ্রপাত পাশাপাশি সৃষ্টি হয়, তখন মানে অনেকগুলো জলপ্রপাত পাশাপাশি সৃষ্টি হচ্ছে, তো ওই যে একটা রেখা বরাবর সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হয় প্রপাত রেখা। ঠিক আছে? তারপর দেখো লেখা রয়েছে প্রপাতকূপ। প্রপাতকূপ কি? আমরা জলপ্রপাতের ছবিটা অনেকেই জানি জলপ্রপাত কীরকম হয়। তো জলপ্রপাতের জলটা যখন ওপর থেকে নিচে নামছে ধাক্কা খেয়ে, নিচে এসে যেখানে জলটা পড়ছে সেখানে একটা গোলাকার গর্তের সৃষ্টি হয়, তাই তো? সেই গর্তটাকে বলা হয় প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল। তারপর দেখো নদীগ্রাস। নদীগ্রাস কি? নদীগ্রাসটা তোমরা সবাই জানো। দেখো কোনো অঞ্চলের ওপর দিয়ে যখন নদী প্রবাহিত হয়, একটা শক্তিশালী নদী প্রবাহিত হচ্ছে, তখন কি হয়, আশেপাশের যে ছোটোখাটো নদীগুলো, সেই নদীগুলো প্রবাহিত হতে হতে একটা সময় কি হয়, ওই যে শক্তিশালী নদীটা সেই নদীটাতে এসে মিশে যায়। তার মানে বলা হয় যে ওই নদীটা মানে শক্তিশালী নদীটা ছোট ছোট নদীগুলোকে গ্রাস করে নিচ্ছে, মানে ছোট ছোট নদীগুলো এসে ওই শক্তিশালী নদীতে এসে মিশে যাচ্ছে, তো এটাকেই বলা হয় নদীগ্রাস। ঠিক আছে?
তারপর দেখো লেখা রয়েছে মোনাডনো। মোনাডনো কি, এটা আমরা অনেকেই জানি। যখন কোনো অনুচ্চ পার্বত্য ভূমি বা মালভূমিও হতে পারে, তো সেই অঞ্চলের উপর দিয়ে যদি নদী প্রবাহিত হয় এবং অন্যান্য আরও প্রাকৃতিক শক্তি দ্বারা যখন সেই অঞ্চলটা ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল ভূমিতে পরিণত হয়, কিন্তু যেগুলো শক্ত ভূমি, যেগুলো কঠিন শিলা দ্বারা গঠিত যে ভূমি, সেগুলো হালকা উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে। তো সেই যে ছোট ছোট উঁচু যে ভূমিগুলো, সেগুলোকে বলা হয় মোনাডনো। ঠিক আছে, তার মানে এটা আমরা বলতে পারি যে সমপ্রায় ভূমির মধ্যে অবস্থিত যে ছোট ছোট টিলার আকৃতির যে ভূমি বা ছোট ছোট পাহাড় আকৃতির যে ভূমি, সেটাকে বলা হয় মোনাডনো। যেমন দেখো, আমরা অযোধ্যা পাহাড়, শুশুনিয়া পাহাড়ের কথা আমরা শুনেছি। তো এই অযোধ্যা পাহাড়, শুশুনিয়া পাহাড় এগুলো হচ্ছে সমপ্রায় ভূমির ওপর অবস্থিত মোনাডনোকের উদাহরণ। ঠিক আছে, তারপর দেখো ভ্যানিশিং আইল্যান্ড। এই কথাটা আমি বোর্ডে লিখিনি, তবু আমি তোমাদেরকে বলছি ভ্যানিশিং আইল্যান্ডটা কি। ভ্যানিশিং আইল্যান্ড হচ্ছে এই যে বিভিন্ন দ্বীপগুলো, যেমন লোহাচড়া, তারপরে নিউমুর, এই দ্বীপগুলো কি হয়েছে, বর্তমানে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা জানি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। তো সমুদ্রের জলতলের উচ্চতা পাওয়ার ফলে এই লোহাচড়া, নিউমুর, এই দ্বীপগুলো সমুদ্রের তলায় চলে যাচ্ছে, মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে এক কথায় বলতে গেলে। তো সেই জন্য এই দ্বীপগুলোকে বলা হয় ভ্যানিশিং আইল্যান্ড। ঠিক আছে, এরপর দেখো এই চ্যাপ্টার থেকে, মানে এই নদী থেকে আমি আরও কিছু শর্ট কোশ্চেন তোমাদেরকে বলবো, সেগুলো তোমরা একটু মন দিয়ে শোনো। দেখো, তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে বহির্জাত প্রক্রিয়ার প্রধান উৎস কি। এটা আমরা সবাই জানি, আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। বহির্জাত প্রক্রিয়ার প্রধান উৎস হচ্ছে সূর্য। তারপর ক্ষয়ের শেষ সীমা কোনটি, মানে ক্ষয়ের শেষ সীমা হচ্ছে সমুদ্রতল পর্যন্তই হচ্ছে ক্ষয়ের শেষ সীমা। আর ক্ষয়ের শেষ সীমার ধারণার প্রবর্তক হচ্ছে J.W. পাওয়েল, জন ওয়েলেসলি পাওয়েল, তাই তো। নেক্সট কোয়েশ্চেন দেখো, পর্যায়ন বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন কে। এটাও আমরা সবাই জানি, পর্যায়ন বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন G.K. গিলবার্ট। আর এই পর্যায়ন প্রক্রিয়াটি হচ্ছে ভূমিরূপের সামঞ্জস্য বিধানকারী একটি প্রক্রিয়া, তাই তো। নেক্সট কোয়েশ্চেন দেখো, নদী খাত কাকে বলে। এগুলো আমি মানে বোর্ডে লিখিনি, আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, এগুলো তোমরা সবাই জানো। নদী খাত কাকে বলে। দেখো, নদীর উপত্যকায় যে নির্দিষ্ট অংশ দিয়ে জল বাহিত হয়, সেই অংশটাকে বলা হয় নদী খাত। তারপর দেখো, নদী সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করা হয়, এটা আমরা সবাই জানি, শুধুমাত্র নদী নিয়েই সেখানে পড়াশোনা হয়। তো মানে যেখানে নদী সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করা হয়, বা যে মানে নদী সংক্রান্ত বিষয় নিয়ে যে পড়াশোনা করা, সেটাকে বলা হয় পটোমোলজি। ঠিক আছে, তারপর দেখো, দক্ষিণ ভারতের বৃহত্তম নদীর নাম কি, বা এটাকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। কোন নদীকে বলো তো, এটা তোমরা সবাই জানো। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী হচ্ছে গোদাবরী, আর এই গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, নদীর জলের গতিবেগ মাপক যন্ত্রের নাম কি। তো নদীর জলের গতিবেগ মাপক যন্ত্রের নাম হচ্ছে কারেন্ট মিটার বা স্রোত যন্ত্র। কি বললাম, কারেন্ট মিটার বা স্রোত যন্ত্র। তারপর দেখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পৃথিবীর যুগ্ম নদীর উদাহরণ কোনটি। এই যে মিসিসিপি, মিসৌরি নদী হচ্ছে পৃথিবীর বৃহত্তম যুগ্ম নদী। তারপর দেখো, পৃথিবীর ক্ষুদ্রতম নদীর নাম কি। তো পৃথিবীর ক্ষুদ্রতম নদীর নাম হচ্ছে ডি নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 37 কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেন দেখো, দোয়াব কি। এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দোয়াব কি। তো দুটি নদীর মধ্যবর্তী যে অংশ, সেটাকে বলা হয় দোয়াব। আমরা অনেক সময় বলি, দেখবে যে গঙ্গা যমুনা দোয়াব, তার মানে হচ্ছে গঙ্গা যমুনা মাঝখানের যে অংশটা, সেটাকে বলা হয় দোয়াব। তারপর দেখো, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা, এটা আমি কিছুক্ষণ আগেই বললাম, এটা তোমরা সবাই জানো। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে অ্যামাজন নদী অববাহিকা, তাই তো। সব থেকে বেশি জল বহন করে নিয়ে যায় হচ্ছে অ্যামাজন নদী অববাহিকা।
আর ভারতের বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র নদী অববাহিকা। নেক্সট কোয়েশ্চেন দেখো, নদীর জলের ক্ষরণ বলতে কি বোঝো? দেখো, নদীর নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন আয়তন জল প্রবাহিত হয় তাকেই বলা হয় নদীর জলের ক্ষরণ। নেক্সট কোয়েশ্চেন দেখো, পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি? এটা আমরা সবাই জানি, নেপাল হিমালয়ের যে গণ্ডকী নদীর গিরিখাত, কালীগণ্ডকী গিরিখাত, সেটা হচ্ছে পৃথিবীর গভীরতম গিরিখাত, তাই তো। আর পৃথিবীর দীর্ঘতম গিরিখাত হচ্ছে চীনের ইয়াংসিকিয়াং নদীর ইচাং গিরিখাত। নেক্সট কোয়েশ্চেন দেখো, পৃথিবীর দ্বিতীয় গভীরতম গিরিখাত কোনটি? দক্ষিণ আমেরিকার পেরুর কলকা নদীর এল ক্যানন দা কলকা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় গভীরতম গিরিখাত। আর পৃথিবীর গভীরতম ক্যানিয়ন কোনটি? এটাও আমরা সবাই জানি, চীনের ইয়ারলু সাংপো নদীর সাংপো ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। আর পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি? পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন হচ্ছে যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। এগুলো আমি তোমাদেরকে নোট দিয়ে দিয়েছি, এগুলো তোমরা ভালো করে পড়বে, তবুও আমি একবার আলোচনা করছি। দেখো, নিক বিন্দু কোনটি? নিক বিন্দু কাকে বলে? দেখো, নদীর উপত্যকায় নতুন ও পুরনো ঢালের যে মিলন স্থল, নতুন একটা ঢাল এবং পুরনো যে ঢাল তার যে মিলন স্থল সেটাকে বলা হয় নিক বিন্দু। তারপর দেখো, বদ্বীপ, বদ্বীপকে আমরা 3 ভাগে ভাগ করি, এটা আমরা জানি। সেগুলো হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ, আর একটা হচ্ছে ধনুকাকৃতির বদ্বীপ, আর একটা হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ। তো তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ হচ্ছে স্পেনের রিও, ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপ। ধনুকাকৃতির বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ, হোয়াংহো নদীর বদ্বীপ, তারপর নীল নদের বদ্বীপ, এগুলো হচ্ছে ধনুকাকৃতির বদ্বীপ। আর পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি, মিসৌরি, আমি কিছুক্ষণ আগে বললাম, সিন্ধু নদেও দেখা যায়, কৃষ্ণা নদীর বদ্বীপেও দেখা যায় পাখির পায়ের মতো বদ্বীপ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভ্যানিসিং আইল্যান্ড। ভ্যানিসিং আইল্যান্ড আমি বললাম কিছুক্ষণ আগে, আবারও বলছি, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে এবং তার ফলে সমুদ্র তলের উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। তো তার ফলে সুন্দরবনের 3টি দ্বীপ, যেমন হচ্ছে লোহাচড়া, নিউমুর, বেডফোর্ড, এই দ্বীপগুলো সম্পূর্ণভাবে সমুদ্রের তলায় ডুবে গেছে। এছাড়াও আরও 10টি দ্বীপ রয়েছে যেগুলো নিশ্চিহ্ন হওয়ার মুখে, তো এগুলোকে বলা হয় ভ্যানিসিং আইল্যান্ড। তো নদী থেকেই তোমরা এই শর্ট কোশ্চেনগুলি ভালো করে পড়ো। এছাড়াও ধরো আমি যদি কিছু স্কিপ করে থাকি, তোমরা টেক্সট বইটা ভালো করে পড়বে। তোমাদের কাছে 2-3টে করে টেক্সট বই রয়েছে, মোদক রয়েছে, আরও কিছু রয়েছে, হাজরা রয়েছে, প্রত্যেকটা লাইন ভালো করে খুঁটিয়ে পড়বে। আজকের পর্যন্ত এইটুকুই থাক, তোমাদের মানে নদীটাই থাক, নদীটাই ভালো করে পড়ো, একসঙ্গে সবগুলো করলে গুলিয়ে যাবে। নদীর ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো সেগুলো তোমরা ভালো করে পড়বে। এই যে বদ্বীপ, তারপরে গিরিখাত, খরস্রোত, নদীবাগ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবনভূমি, তারপর বদ্বীপ, এই সবগুলো তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে। নদীটা আগে ভালো করে পড়ে নাও, আর নদীর ক্ষয়কাজ, সঞ্চয় কাজে তাদের সৃষ্ট যে ভূমিরূপগুলো, তাদের ছবিগুলো, সেগুলো ভালো করে পড়ো, তাহলেই হবে, ঠিক আছে। আর যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আসসালামু আলাইকুম।